সাক্ষাৎকার নেওয়ার আগে আমি একটু কথা বলতে চাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের আজকের এই অনুষ্ঠান একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের অভিজ্ঞতা কম অনুষ্ঠান করার। তো আজকে যে তিনজন মুক্তিযোদ্ধাকে আমরা এখানে দেখেছি, আমাদের সুব্রত বিশ্বাস, খুরশিদানুর বাবলু এবং রথীন্দ্রনাথ রায়, তিনজনকে আমরা আজকে এই অনুষ্ঠানে উপস্থাপন করতে চেয়েছি। আপনারা জানেন যে আমাদের রথীন্দ্রনাথ রায়ের শারীরিক অবস্থা খুব খারাপ, উনি আসতে চাইছিলেন না, তবু আমরা আমাদের অনুষ্ঠানের ডাকে সাড়া দিয়ে উনি এসেছেন। আমাদের আজকের অনুষ্ঠানে যে দুইজন উপস্থাপনা করবেন তারা নিউ ইয়র্কের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে অত্যন্ত খুব ভালো শিল্পী। উপস্থাপনের ক্ষেত্রে তাদের দুইজনেরই কৃতিত্বের স্বাক্ষর আছে। তারা শিল্পী হিসেবে আমরা মনে করি মঞ্জুর কাদের এবং সাবিনা রিনু। আমি দুইজনকে যখন প্রস্তাব দিয়েছি যে আপনাদেরকে উপস্থাপন করতে হবে, ওনারা সঙ্গে সঙ্গেই রাজি হয়েছেন। আমার একটু ভয় ছিল যে ওনারা কিন্তু খুব উঁচু মানের বাচিক শিল্পী এবং উপস্থাপনা করেন। তা আমি চিন্তা করেছিলাম যে ওনারা হয়তো একটু মানে শিল্পীদের যে অহংকারটা থাকে, না গাই গুই করবে, না হবে না এরকম করবে, কিন্তু না বলার সঙ্গে সঙ্গে দুইজন তারা রাজি হয়েছেন। এই পাঁচজন যোদ্ধা, তিনজন মুক্তিযোদ্ধা এবং দুইজন সংস্কৃতির যোদ্ধা, পাঁচজন যোদ্ধাকে আমাদের গাইবান্ধা সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সঞ্জীবন দা, এত সুন্দর করে বলেছেন। আজকে যাদের সাথে আমি বসবো, এটা আমি সম্মান বোধ করছি তাদেরকে নিয়ে। বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে যে তিনজন আছেন, আমি প্রথমেই তাদেরকে স্যালুট জানাচ্ছি। যাদের জন্য এই দেশ পেয়েছি, যাদের জন্য আজকে এই মঞ্চে এখানে এসে দাঁড়াতে পেরেছি, বাংলাদেশের নামটা পৃথিবীর বুকে, বাংলাদেশ নামটার জন্ম হয়েছে যাদের জন্য, তাদেরকে নিয়ে এই যে বসতে পারাটা এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। আমি নিজে কৃতার্থ বোধ করছি। আমি শুরুতেই ছোট্ট একটা কবিতার কয়েকটা লাইন দিয়ে শুরু করতে চাচ্ছি। ডিসেম্বরের আগুনে জলে চোখে, আগ্নেয়াস্ত্রের পাই নিজের শিখানে, বুকেতেও আগুন জলে যখনই দেখি, ছদ্মবেশে ডাকু বসা আমারই ঠিকানা। অগ্নি ঝরা চোখ জোড়া দেখো খুঁজে ফেলে, হারানো দিনে সেই সব স্টেন গান, তীব্র চিৎকারে জেগে ওঠে আজ সেই স্নায়ুর ভেতরে জমে থাকা অভিমান। যুদ্ধ শেষেও যুদ্ধ থাকে, যেমন কান্নার পরেও থাকে রোদনের অনিঃশেষ বান। ছদ্মবেশে হন্তারক ঘোরে ফেরে আজ, ফিরে চাই হারানো দিনের স্টেন গান। আমরা যে সময়টাতে দাঁড়িয়ে আছি, আজকে বাংলাদেশের যে অবস্থা, আমার মনে হয় আমার পাশে এই যে দুজন বীর মুক্তিযোদ্ধা বসে আছেন, তারা যদি তাদের কাছে যদি জানতে চায়, আমার প্রথম প্রশ্নটা যদি এভাবেই হয়, আপনাদের যা বলার ছিল বলছি কি তা বাংলাদেশ? আমি এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, কারণ বাংলাদেশটা যদি এভাবে বলি, জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আমি আসলে যতবারই মুক্তিযুদ্ধের কথা বলি, আমি মাঝে মাঝে আমার মনে হয় আমি আসলে ঠিক কথা বলতে পারি না, আমার আবেগে আমার কথা বুঝে আসে। কারণ এই যুদ্ধটা ছিল জনযুদ্ধ। এই যুদ্ধে সশস্ত্র বাহিনী না, আমাদের সাধারণ মানুষরা যুদ্ধে গেছিল, শুধুমাত্র এক বুক ভালোবাসা নিয়ে যুদ্ধে গেছিল। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনারা যারা কথা বলছেন, আমি বিনীত অনুরোধ করব, আমাদের এই যে বীর মুক্তিযোদ্ধা দুজনকে আজকে ডেকেছি, আমাদের মধ্যে আছেন বীর মুক্তিযোদ্ধা কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, যার গান শুনে বাংলার অকুত ভয়, বাংলার মুক্তিকামী মানুষ জেগেছিল। তাদেরকে
আর কিছু করতে না পারি, সম্মান আমরা দিতে পারি। প্লিজ আপনারা কথা বলবেন না। আমি একটু অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা একটু শুনুন, তাদের কথা শুনুন। আমরা আমাদের নতুন প্রজন্মকে যেন বলতে পারি এই বীর গাথা। সুব্রত দাদা, সুব্রত বিশ্বাস দাদা, আপনাকে পেয়ে আমি নিজেকেই গৌরবান্বিত মনে করছি, কৃতার্থ মনে করছি। এবং খুরশেদ আনোয়ার বাবলু ভাই, আপনাকে পেয়েও আপনারা আমাদের মাঝে আছেন। আপনারা যতদিন বেঁচে থাকবেন আপনাদেরকে যেন আমরা সম্মান দিতে পারি। আমি জানি বাংলাদেশে আজকে যেটা হচ্ছে সেটা খুবই কষ্টের। আমি ওই ছবিগুলো আমি দেখতে চাই না। আপনারা আমাদের হৃদয়ে আছেন। তো আমার প্রথম প্রশ্নটা আমি শুরু করছি আজকের এই দিনটা থেকে, যে আপনাদের যা বলার ছিল বলছি গীতা বাংলাদেশ। সুব্রত বিশ্বাস দাদার কাছে যাব। দাদা, আপনার কাছে জানতে চাইছি, আমি আসলে দাঁড়িয়ে বসতে চাইছি না। আপনি যে প্রশ্নটা, আমি প্রথমেই আজকে বিজয় দিবসে সকল শহীদ বুদ্ধিজীবী সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনি প্রশ্ন করেছেন যে আমরা যে চিন্তা চেতনা, যে প্রত্যাশা এবং স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আজকে বাংলাদেশ সে কথা বলেছি না, মোটেই না। বাংলাদেশ যদি সেই আমার এবং মুক্তিযোদ্ধা যারা ছিল বাংলাদেশের, তখনকার 7 কোটি মানুষের যে প্রত্যাশা ছিল সেটা যদি আজকে বলতো, তাইলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না। আজকে আপনার নির্দ্বিধায় আমি বলতে পারি, আজকে যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, যারা আমাদের কাছে পরাজিত হয়েছিল, যারা আমার মা বোনের ইজ্জত লুটেছিল, তারাই আজকে বাংলার রক্তমাখা সেই বাংলাদেশের ক্ষমতায়। সুতরাং আমার চাওয়া পাওয়া, আমার প্রত্যাশার যে জায়গা, এই জায়গাটা অনেক আগেই নড়বড় হয়ে গেছে। তার শেষ পরিণতি সম্ভবত আজকে বাংলাদেশ উপভোগ করছে। এতটুকুই আপনার প্রথম প্রশ্ন। আমি আসলে এই বর্তমান পরিস্থিতি নিয়ে শুনবো, তারপর আমরা যুদ্ধদিনের কথা শুনবো। বাংলাদেশ কি বলছে আপনাদের সেই চাওয়ার কথা? আপনাকে ধন্যবাদ। অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্কর, না আজকে আমাদের স্বাধীনতার সেই দিনগুলো নষ্ট হয়ে গেছে এবং তার বিপরীত যারা পাকিস্তানের দালালি করেছিল, রাজাকার আল বদর, পাকিস্তানের দোসর, তারা এই ক্ষমতায় এসে স্বাধীনতা বিরোধিতা করছে। এবং অত্যন্ত দুঃখজনক যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, স্বাধীন হওয়ার পরের থেকে আজ পর্যন্ত বিগত 53 বছরে কোনো সরকারি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেনি এবং লালন করেনি। সবই যার যার মতো, বিশেষ করে পলিটিশিয়ানরা, পলিটিক্যাল দলগুলো তাদের নিজেদের স্বার্থে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, যার জন্য আজকের এই পরিণতি। আমি এটা মনে করি। অনেক ধন্যবাদ। বিষাদগ্রস্ত আমরা জানি ওনারা যে দুজন যে কথাগুলো বলেছেন, এগুলো সবার সাথে আমাদের সবারই পরিচিত। আমরা বাংলাদেশ 53 বছরে পা রেখেছে। সেই 53 বছরের ইতিহাস যদি মানুষের ক্ষেত্রে বলা হয়, মানুষ ম্যাচিওর মানুষ 53 বছরে, বয়োবৃদ্ধ বলা যাবে না, অনেকটা পরিপক্ক মানুষ বলা যাবে। কিন্তু একটা দেশের ক্ষেত্রে আমি বলবো এখনো অনেক পথ বাকি আছে। আমি সুব্রত তার কাছে জানতে চাইবো, এবার একটু যুদ্ধদিনের কথা শুনি। আপনি তো ছিলেন, আমি ঠিক জানি না দাদা, আপনি ওই সময়টাতে আপনার বয়স কত ছিল এবং আপনি কিভাবে সাড়া দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? মানে আপনি ওই সময়টাতে ছাত্র জনতা, আপনি কি জন্য ছুটে গেছিলেন? একটা দেশকে রক্ষা করার জন্য? এটা কি আপনার প্রেরণা ছিল, কিংবা আপনাকে কে উদ্বুদ্ধ করেছিল? এটুকু জানতে চাই আপনার কাছে। আপনি যে প্রশ্ন করলেন সেটার পেছনে যদি আমি যাই, আমি কিন্তু সেদিনের
অন্যান্য মুক্তিযোদ্ধা যারা যুদ্ধে গেছিলেন, আমি সেই দেখা দেখি কাউকে দেখে আমি মুক্তিযুদ্ধে যাইনি। আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা প্রত্যাশা ছিল। আমি যখন স্কুলে পড়ি, আমাকে স্কুলে দেওয়া হয়, আমি যখন যাই তখন আমাকে বলা হয়েছিল যে অন্য কেউ কিছু দিলে খাবা না, বাড়িতে যা দে, বাড়ি থেকে যা দে তাই খাবা। পরে আস্তে আস্তে বুঝলাম যে আমাদের মধ্যে, আমরা যারা স্কুলে যাই বা আমার সহপাঠী যারা, তারা আমরা সকলে একই পুত্রের একই বইয়ের না। আরও যখন একটু অগ্রসর হয়েছি তখন আরও পরিষ্কার হয়েছে যে আমি হিন্দু আর একজন মুসলিম। তারপরে আরও যখন অগ্রসর হয়েছি তখন দেখতে পাই এই যে দুই জাতিগত আমি যখন এর আগে বলি যে পাকিস্তানের যখন হয় আমার বয়স তখন 3, তারপরে ফলে আমি যখন দেখি, আমি যখন একটু 8, 9, 10-এ পড়ি, হঠাৎ দেখি যে আমার সহপাঠী একজন নাই। খবর নিয়ে জানতে পারি যে তারা ভারতে চলে গেছে। কিছুদিন পরে আবার দেখা যায় যে আরও একজন নাই। পরে জানতে পারলাম যে তারা যে পাকিস্তান নামক যে দেশটি, সেই পাকিস্তান তাদের জন্য নিরাপদ নয়। ফলে তারা চলে গেছে এবং চলে যে যান, সেই চলে যাওয়াটা একেবারে ফলাও করে না, পালিয়ে বিষয় সম্পত্তি যা আছে সব ছেড়ে তারা চলে যান। তো আমি আরেকটু যখন আমি একটা সময় আমার মনের মধ্যে যে আগে যে আজকে তারা চলে যাচ্ছে, তাদের জন্মভূমি ছেড়ে একদিন হয়তো আমাকেই সেইভাবে চাইতে হবে। যাই হোক, এরপরে আমার যখন আরও একটু মেট্রিক পাস করছি, কলেজে যাওয়ার পর বা সেটা হয়েছে, তখন আমার আরও একটু চেতনার পরিধি বৃদ্ধি পেয়েছে। আমি ওই যে সাকিদা এখানে বলছিলেন যে আমি ছাত্র ইউনিয়ন করতাম, তো যে কোনোভাবে আমার একটা প্রগতিশীল সংগঠন ছাত্র ইউনিয়নের সাথে আমার যোগসূত্র হয়। তাদের সাথে মিলেমিশে আমি আরও পাকিস্তান এবং দেশ এবং আমাদের সমাজ সম্পর্কে আমার একটু ধারণার জন্যে আমি চিন্তা করলাম আমি যে এই দেশকে, যে দেশে যদি থাকতে হয় তাহলে আমাকে সংগ্রাম করতে হবে, আমার এই দেশটাকে গণতান্ত্রিক করতে হবে, এই দেশটাকে একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসাবে গড়ে তুলতে হবে। সেই চিন্তা থেকে আমি আমার সেই ছাত্র জীবনের ছাত্র রাজনীতি শুরু করি। ছাত্র জীবনের পরে আমি ৬৬ সালে আমি একটি প্রগতিশীল রাজনৈতিক সংগঠন ন্যাশনাল পার্টি নেপে আমি যোগদান করি। তখন থেকে আমি আমার সার্বক্ষণিক রাজনীতির শুরু। ফলে আমি সেই রাজনীতির ধারা থেকে, রাজনীতির সংগ্রামের মধ্য দিয়ে, ছাত্র জীবনের মধ্য দিয়েই আমি আমার অভিষ্ট লক্ষ্যে যাওয়ার দিকে আমি অগ্রসর হয়ে পরে বিভিন্ন সময় বলেন, 68-69 আন্দোলন বলেন, 70-এর নির্বাচন বলেন, পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের সেই পর্যায়ে আমার সেই স্বপ্ন নিয়ে আমি একটাই দেশ স্বাধীন হয়। তো আপনি যে প্রথমে যে প্রশ্নটা করেছিলেন, আমার প্রত্যাশা, আমার স্বপ্ন, শুধু আমার না, এই তখনকার 7 কোটি জনতার একটা প্রত্যাশা ছিল, আশা ছিল। এই দেশটা 24 বছরের সংগ্রামের পরে আমাদের একটা স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল। কিন্তু জানেন আপনার প্রশ্ন পরবর্তীগুলো কী থাকবে, কিন্তু আমার মুক্তিযুদ্ধের পরে শুরুতেই স্বাধীন যখন হলো আমি হুচট খেলাম। ফলে আমার মুক্তিযুদ্ধে যাওয়া, আমি আপনার প্রশ্নতে আমি কোনো দেখা থেকে মুক্তিযুদ্ধে যাইনি। আমার একটা অবশ্য লক্ষ্য ছিল, স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে ধারণ করে আমি মুক্তিযুদ্ধে যাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। ভাই, আপনার কাছে প্রশ্ন। কবি হেলাল হাফিজ বলেছিলেন, কবিতায় লিখেছিলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আপনার সেই সময়টাতে কি শ্রেষ্ঠ সময় মনে হয়েছিল? আপনার বয়সটা কত ছিল আমি তাই জানতে চাইছি, মানে যুদ্ধে গেছিলেন। আমি ছাত্রলীগ, বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সিটি ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলাম 1969-70 সালে। আমার জন্ম একটা রাজনৈতিক পরিবারে।
আমার খালু ছিলেন যশোর জেলা ছাত্রলীগের আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং 1970 সালে উনি এমপি হয়েছিলেন অ্যাডভোকেট রওশন। আর আমার বড় ভাই ছিলেন 1971 সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের সচিব আলী তারেক। তাদের সহায়তা এবং যেহেতু পরিবারে এই ধরনের রাজনৈতিক নেতৃত্ব ছিল বলেই আমি ছোটবেলা থেকেই, আর আমরা বুঝতাম যে পাকিস্তানিরা তো আমাদেরকে মানুষ মনে করত, কথায় কথায় তারা আমাদেরকে জঘন্য ভাষায় গালাগালি দিত, চর থাপ্পড় লাথি ছিল আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এগুলো তো আমাদের বাংলাদেশের মানুষ এখন ভুলে গেছে। আমি 1971 সালে 10ম শ্রেণীর ছাত্র ছিলাম, 14 বছর 3 মাস আমার বয়স। আমার জীবনে একটা মর্মান্তিক ঘটনা আছে। 1971 সালের 4 এপ্রিল রবিবার প্রথম প্রতিরোধ যুদ্ধে, আপনারা জানেন যে যশোর শহরের পাশেই হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্যান্টনমেন্ট। পাকিস্তানি সেনারা 2টো ট্যাঙ্ক নিয়ে যশোর শহরে হামলা করে এবং প্রতিটা বাড়িতে সকাল 6টার সময় প্রতিটা বাড়িতে ঢুকে ঢুকে তারা যাকে সামনে পাইছে তাকে গুলি করে হত্যা করেছে। হ্যাঁ, আমার পরিবারের 26 জন মানুষকে আমার চোখের সামনে মেরে ফেলেছে। আমি দোতলায় ছিলাম, আমার পিতার দোনালা বন্দুক নিয়ে আমি যুদ্ধে ইপিআর আনসার পুলিশদের সাথে সম্পৃক্ত হই। যশোর সার্কিট হাউসের সামনেই আমার বাড়ি। ঘরের মধ্যে ঢুকে আমার আত্মীয় স্বজন, শুধু আমার পরিবারের 26 জন মানুষকে গুলি করে হত্যা করেছে। আমাকে এসে আমার সামনে 8টা দাঁত নেই, শরীরের 9টা হাড় ভাঙ্গা, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, হিপ্পন ফাটা, 3 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছিল। তারপরে ধরে নিয়ে যায় সার্কিট হাউসে নিয়ে যায় অমানসিক প্রায় 15-20 জন আহত অবস্থায় আমরা ধরা পড়েছিলাম সামনাসামনি যুদ্ধে। অমানসিক নির্যাতন করে প্রত্যেককে ব্যানেট দিয়ে খুঁচায় খুঁচায় মেরে ফেলাই দেয়। তখন আমি দেখেছিলাম 8-10 বছরের মেয়েও ছিল তারই মধ্যে। সমস্ত মেয়েদেরকে ওই ঘরের অনেকগুলো ঘর সার্কিট হাউসে টর্চার করে সব মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে। আমার কোনো জ্ঞান ছিল না। যখন নির্যাতন করছিল তখন আমি দেখেছিলাম প্রায় 30-40 জন মেয়েদেরকে, উলাঙ্গ সব মেয়েদেরকে ধর্ষণ করে, তারই মধ্যে 8-10 বছরের মেয়েরাও অন্তত 5-7 জন মৃত্যুবরণ করে। তাদেরকে ট্রেন্সের মধ্যে, ট্রেন্স আপনারা বুঝবেন যে বাংকার, গর্তের মধ্যে ফেলে দিয়ে 40-50 জন লাশ তার মধ্যে 3-4টে ট্রেন্সের মধ্যে ফেলে দিয়ে আমাকে মৃত মনে করে ফেলে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরায় দেয়। যখন আমার পায়ে হাতে পায়ে আগুন লাগে, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমার জ্ঞান ফিরে আসলে সেখান থেকে আমি হাঁচড়ে পাঁচড়ে ক্রলিং করে এসকেপ করি। এই মর্মান্তিক দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসে। আরো অনেক দুঃখজনক ঘটনা আছে। এটা আমি বিগত 53 বছরে একটা দিনের জন্য এই কথাটা বলতে পারি। ধন্যবাদ। এই যে রোমহর্ষক এই যে ঘটনাগুলো, ওই যে খোরশেদ বাবলু ভাই বললেন, আমাদের অনেকের সাথে যারা বোধ হয় যাদের পরিবারে একজনও মারা যাননি, তারা কিন্তু কখনোই বুঝবে না কত ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, কত রক্ত ঝরেছে, কত মা বোনের চিৎকার, আত্মচিৎকার, হাহাকার। যাদের গেছে তারাই বোঝে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই, হে কে বাঁচিতে চাই, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পাই, হে কে পরিবে পাই। আমি জানি পরাধীন জাতি একমাত্র বুঝতে পারে স্বাধীনতার মর্ম। আমি আপনাদের আবারও সেলুট দেই আপনাদেরকে। আমি খোরশেদ ভাই, আমি জানি না এই যে বাংলাদেশের আমরা তাদেরকে যে প্রতিদান দেওয়ার কথা যারা যুদ্ধ করেছে, আমি জানি না পৃথিবীর জাতি, অন্যান্য জাতিরা, মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করে, দেশ মাতৃকার জন্য সংগ্রাম করে, তাদের পাশে দাঁড়ায়, তাদের জন্য কোনো ভেদাভেদ থাকে না। অথচ এই দেশটা মাত্র 53 বছর আমরা ভুলে গেছি এই যে ইতিহাস, এই যে ঘটনাগুলো ওনার চোখের সামনে 26 জন মানুষকে, ওনার আত্মীয়কে মেরে ফেলা হয়েছে। উনি কিভাবে ভুলবেন? আমরা কেন ভুলে যাই? আমাদের নতুন প্রজন্মকে কেন আমরা কোনো ধরনের শিক্ষা দিতে পারিনি? আমাদের ব্যর্থতা, আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা। আমি প্রশ্ন করছি সুব্রতদা আপনার কাছে আবারও,
আপনি অপারেশন সার্চলাইট যে 25শে মার্চের, সেটা কবে শুনতে পেয়েছিলেন এবং সেদিনে আপনার মনের অবস্থা কি ছিল? ধন্যবাদ। আমি প্রথম আগের প্রশ্নে আপনি বলতে আমার বয়স কথা জিজ্ঞাসা করছিলেন। আমার বয়স তখন 24 ছিল। 25শে রাত্রে সেই ঘটনাটা আমি আগেই বলছি যে আমি রাজনীতি করতাম এবং সব আন্দোলনের প্রত্যেকটা ইয়ের সাথে জড়িত ছিলাম, সম্পৃক্ত ছিলাম। ফলে এই ঘটনার আগে যে ধারাবাহিক যে আন্দোলন সংগ্রাম এবং সবটার সাথে জড়িত থাকায় 25শে মার্চের আগে বিশেষ করে ধরেন যদি ইআইয়ের সাথে যখন আলোচনা চলে, তখন নানাবিধ আপনার সন্দেহ, নানান বিতর্ক, নানান কথাবার্তা বাতাসে বেরিয়ে আসছিল। আর কখনো বলা হচ্ছিল, বোঝা যাচ্ছিল যে আলোচনা সফল হচ্ছে, কখনো ব্যর্থ হচ্ছে, এইসব নানান প্রশ্ন। তার মধ্যে আরও কিছু ঘটনা আমরা লক্ষ্য করি যে শুনতেও পাই যে পাকিস্তান থেকে আর্মি আসছে, আবার কখনো শুনি যে ক্যান্টনমেন্টে আমাদের বাঙালি এই সৈন্যবাহীদেরকে নিয়ে কোথাও হত্যা করা হচ্ছে, আলাদা করা হচ্ছে। এইসব অবস্থানগুলো 25শে মার্চের আগে আমরা লক্ষ্য করি। এটা শুধু ঢাকাতে না, সর্বত্র দেশে। বিশেষ করে 25শে মার্চের আগের দিন থেকে এবং 25শে মার্চের দিনে আমরা ইভেন্টে আমি সিলেটের শহরেও আমরা লক্ষ্য করি যে পাকিস্তানি আর্মির গতিবিধি, বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে তাদেরকে নিয়োগ করা, এইসব দেখে এবং ঢাকার থেকে বিভিন্ন খবর টবরে আমাদের মধ্যে একটা সন্দেহ এবং আতঙ্কের তখনই আমরা বুঝতে পারি যে একটা কিছু হতে যাচ্ছে। তো 25শে মার্চে যখন আমরা জানতে পারলাম, তখনও টেলিফোনে ঢাকার সাথে আর যোগাযোগ মোটামুটি ছিল যে আপনার এইয়া খান চলে গেছেন, আলোচনা অসমাপ্ত রেখে। তখনই আমাদের মধ্যে এক সন্দেহ এবং আতঙ্ক আরও দানা বেঁধে। আমরা সাথে সাথে আমরা যেহেতু রাজনীতি কর্মী, আমাদের কর্মী যারা ছিল সবাইকে আমরা রাত্রের মধ্যে আমরা চেষ্টা করি সবাই যেন বাড়িতে না থেকে বিভিন্ন নিরাপদ আশ্রয়ে তারা থাকে, সেই ইয়ে করে আমি বাসায় ফিরে রাত 11টার দিকে। এরপরে যেটা সিলেট শহরের কথাই যদি বলি, আমরা কিছু খবর নিয়ে দেখি যে বিভিন্ন পয়েন্টে পাকিস্তান আর্মি খুব জমায়েত হয়েছে। ফলে আমরা সন্দেহটা আরও গাঢ় হয়। এর মধ্যে ডাকাতে পরে তো ঢাকা থেকে শুনলাম, এরপরে যখন কারফিউ জারি করে, কারফিউতে বোঝা গেল যে আরও মূল যে আক্রমণের সেই ঘটনাটা তখন আমরা জানতে পারলাম, তো ওই ঘটনা ঘটে যাচ্ছে সেটা বোঝা গেল। সেই কি করছিলেন, আপনার প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, তো সেইভাবে আমরা পরের দিন তো কারফিউ সেইভাবে আমরা জানলাম, আমরা ঘরবন্দি হলাম। তারপরে 872 ঘন্টার পরে কারফিউ ছিল। তারপরে কারফিউ 72 ঘন্টার পরে ঘটে। তো সেইভাবে সেটা দেখেই সেইভাবে আমরা যে ঘটনা ঘটছে সেইভাবে আমরা দেখছি। পরে আপনার প্রশ্নের পরে উত্তর দেব। ধন্যবাদ দাদা। আমি জানি আপনার ভাই, আপনার প্রতিটা রাতের প্রতিটা দিনই আপনি ভুলতে পারেন না আপনার সামনে ঘটে যাওয়া ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। তারপরও যে দেশ যখন স্বাধীন হলো, আপনি যখন শুনলেন দেশ স্বাধীন হয়ে গেছে আমাদের বাংলাদেশ, কেমন লেগেছিল? আমি জানি এটা বলার মতো আপনার পেছনের যে ঘটনাগুলোর মধ্য দিয়ে গেছেন, তারপরও কি হয়েছিল? মুক্তির সে আনন্দ ছিল, কিন্তু আমার কষ্টটা একটু বেশি ছিল। আমি আরও অনেক মারাত্মক ঘটনা ছিল। 13ই ডিসেম্বর বাংলাদেশের মধ্যে আপনারা জানেন, যশোর খুলনা রোডে শিরোমণিতে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল। শিরোমণি এটা বাংলাদেশের সবচাইতে বড় যুদ্ধ 1971 মিত্রবাহিনীর সাথে পাকিস্তানি আর্মি। এবং মিত্রবাহিনীর সাথে আমরা ছিলাম, আমার সেক্টর কমান্ডার ছিলেন
আবুল মঞ্জুর, সাব সেক্টর কমান্ডার ছিলেন নাজমুল হুদা, যাকে খালিদ মুশারফের সাথে গুলি করে হত্যা করা হয়। আমরা 35 জন গেরিলা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। 13 ডিসেম্বর সামনাসামনি ট্যাঙ্কের বিরুদ্ধে ট্যাঙ্কের হাতাহাতি যুদ্ধ হয়। 15 তারিখে সকালবেলায় মেজর মঞ্জুর, আমাদের সেক্টর কমান্ডার, বললেন যে তোমরা 35 জন যশোর শহরে চলে যাও, কারণ যশোর শহর হচ্ছে অরক্ষিত। কারণ তখন তো পুলিশ, ইপিআর, আনসার এগুলো ছিল না, প্রশাসন ছিল না। আমরা যশোর শহরে যখন ভোরবেলায় ফিরে আসি, 15 ডিসেম্বর শীতকাল, আপনারা জানেন, সকালবেলায় কুয়াশা ছিল। আমরা শিরোমণি থেকে যখন 4-5টা গাড়িতে 35 জন গেরিলা ফিরে আসছিলাম, ভোরবেলায় দেখলাম যে ওই বিগত 13 ডিসেম্বর থেকে 15 তারিখ পর্যন্ত যে যুদ্ধটা হয়েছে, ওই যুদ্ধে 6টা ট্রাক দেখলাম। আপনারা আর্মির বড় বড় ট্রাকগুলো দেখেছেন, 6টা ট্রাকে ভারতীয় সৈন্যের ডেড বডি, প্রত্যেকটা ট্রাক ভরা। মানে আমার মনে হয় এক একটা ট্রাকেই কয়েক শত ডেড বডি, ত্রিপল দিয়ে ঢাকা আছে। 6টা ট্রাক ভারতে চলে যাচ্ছে, নিচে দিয়ে রক্ত পড়তেছে এবং রাস্তা ভেসে যাচ্ছে। পিছনে 4টা ফায়ার ব্রিগেডের গাড়ি পানি ঢালতে ঢালতে যাচ্ছে, ওই রক্তগুলো দিয়ে ফেলাই দিচ্ছে। আমরা যশোরে আসার সময় এগুলো দেখেছি। আমার লজ্জা লাগে যে এই যে 17-18 হাজার ভারতীয় সৈন্য আমাদের দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, আজকে সেই ভারতের বিরুদ্ধে আর পাকিস্তানের পক্ষে। এরকম অনেক মর্মান্তিক ঘটনা আছে। আপনারা জানেন কিনা জানি না, বিগত 5-7 বছর আগে ইত্তেফাকে একটা ছবি বেরিয়েছিল, একটা বিজয় মিছিলের। অনেক বিজয় মিছিলই হয়েছিল। 16 ডিসেম্বর 1971 সালের যশোরে যে বিজয় মিছিলটা হয়েছিল বিকালবেলা 4টার সময়, সেই ফ্ল্যাগটা আমার হাতে। হ্যাঁ, সে ছবিটা আছে বাংলাদেশের বিভিন্ন জাদুঘরের আর্কাইভে। আনন্দ ছিল, কিন্তু কষ্টও ছিল অনেক বেশি। ধন্যবাদ। এই যে পাওয়া, এই যে স্বাধীনতা পাওয়া, তার পেছনে এই মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটেছে, আমার মনে হয় আমাদের সবারই, আমাদের নতুন প্রজন্মকে জানানো উচিত, আমাদের বাংলাদেশের মানুষকে জানানো উচিত এই দেশটা এমনি এমনি আসেনি। কত দানে পাওয়া, খুব সহজে এই দেশটা আসেনি। আমরা মনে হয় পেয়ে গেছি, সব কিছুই পেয়ে যাই, টেক্স ফর গ্রান্টেড। আমরা মনে করছি এটা বোধহয় আমাদের প্রাপ্য ছিল, তাই স্বাধীনতা পেয়ে গেছি। না, এর পেছনে রক্ত ঝরেছে, লক্ষ মানুষের রক্ত ঝরেছে। আর আজকে আমি এই দুজন বীর মুক্তিযোদ্ধাকে আপনাদের সামনে এই আলাপচারিতার মাঝে আমি পেয়েছি, এটা আমার কাছে বড় পাওয়া। আমরা ওনাদের কথা শুনতে চাই না, আপনারা ওনাদের কথা শুনুন, ওনাদের যা বলার এই কথাটুকু শুনুন। এটা মনের মাঝে থাকলে আমরা ভালো মানুষ হতে পারবো, দেশকে ভালোবাসতে পারবো। আমার পরবর্তী প্রশ্ন, দাদা যেই দেশটার জন্য যুদ্ধ করেছেন, আপনার নিশ্চয়ই অনেকগুলো ঘটনা আছে। আপনি কি দেখেছেন এমন কোনো আপনার প্রিয়জন কিংবা আপনার বন্ধু আপনার পাশ থেকে চলে গেছেন সম্মুখ যুদ্ধে? এরকম কোনো ঘটনা কি আপনার মনে আছে? ঘটনা তো একটা না, অনেকগুলি ঘটনা আছে। আপনাকে এখানে আমাদের কথাই যদি শুনতে চান, এই অনুষ্ঠান আপনি দেখতে পারবেন না। আমি আমার ঘটনা যদি বলবো, ওই পিছনে বসে আছেন মৌলভীবাজার জেলার মিনহাজ, ওনার আমি মে মাসে যুদ্ধে আমরা ইন্ডিয়াতে চলে যাওয়ার পর একটা বিশেষ দায়িত্ব নিয়ে আমি ছিলাম করিমগঞ্জ, সিলেটের পূর্বে। এখানে সিলেটের যারা তারা জানে, সেখান থেকে আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। মে মাসের 1 তারিখে আমি আসি সেই মৌলভীবাজারে। ওনার ওই সামু ওনারই থানা, সেটা তখন জেলা হয় নাই, মৌলভীবাজার মহকুমা ছিল। তো আমি যেখানে যে গ্রামে আমি উঠছি, সেখান থেকে মাইল 3 দূর শান্তিবাবু বলে একজন জমিদার ছিলেন, তাদের বাড়িতে উনি আগের দিন রাত্রে, উনি এবং ওনার বাতিজা, আমরা একসাথে সংগঠক ছিলাম, ওনার চলে যান। তো সেই বাড়িতে আমি দীর্ঘ যেতে যাচ্ছি না, সেই বাড়িতে বাড়ির আশপাশ যারা
তার রায়ত মানে প্রজা আর কি যারা ছিলেন, তারা সবাই খুব গরিব নিম্ন শ্রেণীর মানুষ। কোন রাত্রে দালাল আপনার মুসলিম লীগের এক লোক গ্রামের, সে মৌলভীবাজার থেকে আর্মি নিয়ে আসে, ওই বাড়িতে, ঘটনাটা না বললে হয়। ঘটনাটা হচ্ছে যে উনি যখন বাড়িতে যান, ওনার জমিদারের তার আগেরই পুরনো প্রথা ছিল যে বাড়ির প্রতি ঘন্টায় ঘন্টিতে ঘন্টা মারে। তো যাওয়ার সময় বলে গেছিলেন উনি যে যদি কোনো মিলিটারি বা কোনো ইয়ের যদি রাত্রে আসার কোনো খবর পাও, তাহলে তোমরা ওই ঘন্টিতে ঘন্টি বাজে বা তখন যার যার ইয়েতে নিরাপদ ইয়েতে চলে যাবে। কিন্তু ওই বুকারা বুঝে নেই, যখন গাড়িতে করে যে জিপে করে পাঞ্জাবি আসে, ওই চৌকিদারটা ইয়েতে ঘন্টি বাজানোর সাথে সাথে ওরা পালায় অন্যদিকে না নিয়ে সবাই জড়ো হয়েছে ওই পুষ্করণীর পারে ওই ঘন্টির পাশাপাশি। প্রায় সকালের লোক হবে, পাঞ্জাবি আয়সা দেখে তোর তাকে পাঞ্জাবি নিয়ে আসে, বলছিল যে এখানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হয়, ইন্ডিয়া থেকে লোক আসে, এটা সেটা বলে। তো ফলে তারা আয়সা দেখছে, যখন তারা বলছে যে সন্দেহ হয়েছে যে ঘটনা তো ঠিকই। এরপরে সবাইকে দৌড়ে 2-3 করে জুনটা বান্ধে দৌড়ে পুষ্করণীতে পানিতে ফেলাইয়ে গুলি করে মারে। সেখানে 80 জন লোককে পানিতে ফেলাইয়ে মারা হয়। সৌভাগ্যবশত একটা লোক সেখানে বেঁচেছিল। আমরা আমাদের পার্টির লোকজন সেখানে খবর পাই, আমরা 4-5 জন সেখানে যাই, গিয়ে দেখি এটা এইভাবে গণহত্যা বাংলাদেশে হয়েছে। আপনি আরেকটা ঘটনা আপনাকে বলি। আপনি বলছেন আমার সহকর্মী বা আমার সাথে কার কোনো স্মৃতি আছে কিনা। আমি তখন মেঘালয়ের ডাউকিতে আমি মুক্তিযোদ্ধা ছিলাম, প্লাস ওইখানে মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্প নাসাইন ইউথ ক্যাম্পের আমি রিক্রুটিং ইনচার্জ ছিলাম। তো ওই পার্শ্ববর্তী বাংলাদেশের গোয়েন্দার থানা, সেখানে আক্রমণ হবে। মুক্তিযোদ্ধা এবং বেঙ্গল রেজিমেন্ট সেখানে আক্রমণে যাবে। আগের দিন সবাই যায় বেঙ্গল রেজিমেন্ট এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে রেকি করে আসছে। রেকি বুঝেন, আগে কোথায় কীভাবে যাবো, যুদ্ধ করবো, সেটা করে আসা হচ্ছে। আসার সময় মুক্তিযোদ্ধা 5 জন গিয়েছিল। তারা আসার পথে রাস্তার মধ্যে এক লোকে কই মাছ নিয়ে যাচ্ছে, বড় বড় কই মাছ নিয়ে তারা কিছু কই মাছ নিয়ে আসছে। আমি থাকতাম আলাদা ক্যাম্পের বাইরে, আমাকে রাখা হয়তো, আমি থাকতাম। তো কই মাছগুলো এনে দিয়ে আমাকে বললো যে দাদা, আপনি ক্যাম্পে নিয়ে তো সবাই এইগুলো দিয়ে খেতে পারবো না, পুষাবে না, মাছগুলো আপনার এখানে রাখেন, কালকে যুদ্ধের পরে পরশুদিন আসলে পরে আপনার এখানে এগুলো রান্না হবে, আমরা খাবো। এরপরে তো পরের দিন যুদ্ধেতে তারা গেছে, তারাও এই 5 জন গেছে, বেঙ্গলোর আরো অন্যান্যরা গেছে। আমাকে রাখা হয়েছে একটা জিপ দিয়া, ওই বিএসএফ এর ইন্ডিয়ান বিএসএফ এর একটা জিপ দিয়ে আমাকে রাখা হয়েছে। যদি সিরিয়াসলি কোনো ইঞ্জুরি আসে তাহলে তাকে যাতে শিলং নিয়ে যেতে পারে আমি। তো যাই হোক, আমি রাত্রে দুর্ভাগ্যজনক 2 জন বেঙ্গল রেজিমেন্টের সিরিয়াস উইন্ডেড আসে, আমি তাদেরকে নিয়ে রাত্রে 3টায় আমি শিলং চলে যাই। পরের দিন আমি যখন এসে আবার ফিরে আসি, আমি বাসায় ঢুকবো, তখনই ওই পাশে নদী ছিল, পাহাড়ি নদী, সে নদীটা আবার ওই গোয়েনঘাটের দিকে গেছে। তো একটা ছেলে দৌড়িয়ে আসে, আমি বলে যে আপনি তাড়াতাড়ি নদীর ঘাটে আসেন, 3টা মৃতদেহ আসছে, আপনাকে আসতে হবে। আমি আর ঘরে ঢুকিনি, সাথে সাথে গেলাম। যারা কই মাছ নিয়ে আসছিল, আমার চোখে এখনো পড়ে আসে। যারা আমাকে কই মাছ দিয়ে বলছিল দাদা পরশু আপনার এখানে রান্না হবে, খাবো, সেই 5 জনের 3 জনের লাশ। এই হলো
আত্মত্যাগ আপনারা যারা এখানে আছেন, এই ত্যাগের বিনিময়ে আপনারা এখানে আসতেন। আপনারা অকৃতজ্ঞ হলে চলবে না। আজকে দেশ যেদিকে যেভাবেই যাক, যদি আপনারা রুখে না দাঁড়ান, তাহলে সেই যে 3 জন শহীদ, আরো 400 শহীদের যদি তাদের চাওয়া পাওয়া, তাদের সেই স্মৃতি আমরা রক্ষা না করতে পারি, তাদের প্রত্যাশা আমরা করবো। আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে আমরা বিবেচিত হব। ফলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, অন্ততপক্ষে দেশে যা করছে, দেশে যা হচ্ছে, তার প্রতি আপনারা সচেতন হবেন, রুখে দাঁড়াবেন, প্রতিবাদী হবেন, প্রতিনিধিতে অংশ নেবেন, এই প্রত্যাশা। আরও ঘটনা আছে, আমি আরেকটা ঘটনা বলি। এখানে মহিলারা যারা আছেন, এই তো বললাম আমার মুক্তিযোদ্ধাদের কথা, আমি আরেকটা ঘটনা বলি। মহিলাদের অত্যাচার, আমি যেখানে ডাউকিতে থাকলাম 5 মাইল দূরে একটা বাজার ছিল, রাধানগর বাজার। সেই বাজারে আপনার পাক আর্মির ক্যাম্প ছিল। তো বাজারে বট গাছ থাকে না, বট গাছের সমস্ত বাজারটা তারা ট্রেঞ্চ করে নিছে। তো সেখানে আমরা যা শুনতাম, জানতাম যে সেখানে গ্রামের থেকে মহিলা মেয়েদের এনে এখানে অত্যাচার করা হয়। কিন্তু আমরা কোনো অবস্থাতে সেখানে যে আর ইয়ে করতে পারি নাই। একেবারে লাস্ট পর্যায়ে মুক্তিযুদ্ধের যখন আমরা ইন্ডিয়ান আর্মি সহ আমরা যখন যাত্রা শুরু করি, তখন সেই বাজারটা যে আমরা দখল করি। সেই বাজারের ভিতরে যে ট্রেঞ্চের মধ্যে দেখা পাইলাম, ট্রেঞ্চ তো অনেক গভীর, ট্রেঞ্চের মধ্যে একটা মেয়ে উলঙ্গ, 18-19 বছরের মেয়ে হবে। তার শরীরে এমন কোনো জায়গা নেই, ওই যে আফ্রিকায় যদি কোনো হিংস্র জন্তু যেভাবে ক্ষতবিক্ষত করে, তার মেয়েটার শরীর সেইভাবে ক্ষতবিক্ষত, মৃত। এবং পাশে আরেকটা গুলির ইয়েতে পাশে একটা পাক আর্মি মৃত। আশ্চর্যজনকভাবে সত্য, এই সে মুসলিম পাক আর্মি ওই ট্রেঞ্চের ওয়ালের মধ্যে আপনারা দেখছেন না জানি না, পাক আর্মির সবার না, অনেকেরই গলায় ছোট্ট কোরআন কাপড়ের ইয়ে পেছে একটা ঝুলানো থাকতো অনেক পাক আর্মির মধ্যে। সেই কোরআনটাও সেইখানে সেই ওয়ালের মধ্যে টাঙ্গানো আছে। কত হিংস্র এবং কত অমানুষ হলে তারা এইভাবে এই জঘন্য কাজ করতে পারে, আবার তার সাথে সেই কোরআনও ইয়ে আছে। আমি আরেকটা ঘটনা বলে আপনার শিক্ষণীয় করতেছি। যে আমি আগে বলে নিই, আমি এই যে জামাত আজকে যারা ক্ষমতায়, তারা তাদের চরিত্র কি পরিমাণ হিংস্র এবং অসভ্য। আমি তাহবিল থেকে সিলেটের পথে যাওয়ার পথে 11 মাইল দূরে একটা জায়গায় একটা খরস্রোতা নদী, সেই নদীর পুলটা যাওয়ার পথে ভাইঙ্গা দিয়ে যায়। তো আমি আমার থেকে 2 মাইল দূরে সিআর দত্ত এবং আমাদের পার্টি যে সেখানে যুদ্ধ, হরিপুর নামক জায়গায়, সেখানে পাহাড়ি এলাকা, সেখানে যুদ্ধ চলছে। আমাকে এখানে রাখা হলো টেম্পোরারি ইয়েটা বানায় একটা পুল তৈরি করার জন্য। ওই এলাকায় আমার বাড়ি। আমি দীর্ঘ হইতে জানে যে আমি 2 রাত্র ছিলাম। দ্বিতীয় দিন রাত্রে আমার কাছে একজন মহিলা, একটা মেয়ে এবং 3-4 জন লোক আমার কাছে আসে। আইসা বলে যে ওই গ্রামে পাশে মাইল দূরে গ্রামে একটা জামাতের একজন শান্তি কমিটির সভাপতি আছে, সে অনেক আকাম করছে, সে পালাই আছে এখানে, আপনি আসেন, আমরা তাকে ধরে নিয়ে আসবো। আমি বললাম যে আমার দায়িত্ব তো এখন না, আর এখানে ধৈর্য আনি, আপনার এখন থানা নাই, পুলিশ নাই, কে রাখবে এটা, কে দায়িত্ব রাখবে? তোমরা অপেক্ষা করো, আমার মনে হয় আরও 2-1 দিনের মধ্যে যে স্বাধীন হয়ে যাবে, তখন তাকে ধরে আনে থানার সঙ্গে। তখন মহিলা আর মেয়ে 2টা কাঁদা দিল। তো আমার এগুলি যে কাঁদবে কেন? তারা বলে দালাল ধরতে আসছে, বললো কাঁদবে কেন? তখন আমি জিজ্ঞাসা করে, মহিলা বললো যে ওই লোকটা তার স্বামী আর মেয়েটার বাবা।
তো কি হয়েছে, ওই যে ফুল যেটা ভাঙা গেছে ফুলের এখানে পাকার মেয়ে পাহারা দিত, সেখান থেকে আপনার প্রায় তার বাড়িতে যেত তার বাবা শান্তি কমিটির জামাতের লোক, সে গ্রামের থেকে মহিলা মেয়েদের এনে উপহার দিত। এইভাবে চলে। একদিন সে বাড়িতে নাই, তো দুজন পাক আর্মি আসছে, আইসা সে বাড়িতে নাই। পরে তার মেয়ে এবং তার মা দুজনকে তারা রেপ করে। বিকালে যখন বাড়িতে আসে, আসার পরে তারা যখন কান্নাকাটি করে প্রতিবাদ জানায়, সে তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ ছিল না, তার কোনো প্রতিবাদ ছিল না। এমনকি এরপরে যদি ইচ্ছা করলে সেই বাড়ি থেকে চলে যেতে পারতো, কোথাও পালাইও যেতে পারতো, সেটাও করে নাই। উপরন্তু স্বাধীন হওয়ার আগ পর্যন্ত যে আমি আমার সাথে আসছে যে তখন এই আসার আগ পর্যন্ত যে কদিন ছিল, গ্রামে যদি মেয়ে মহিলা না পাইলে তার মেয়ে এবং তার স্ত্রীকে ধরে দিত। এই হইল যে চরিত্র। আজকে জামাত এটা যদি না হইতো, এরা বাংলাদেশের এত লোক, বাংলাদেশে এত মা বোনের ইজ্জত সম্ভবত যেত না। ওই রায়ের বাজারে যে বৌদ্ধভূমি এভাবে হইতো না। তো সুতরাং বন্ধুগণ এবং আপনাদেরকে আমি আবারও বলছি, আজকে দেশ এক গভীর সংকটের মধ্যে, আমরা এক চরম অবস্থার মধ্যে দাঁড়িয়েছি। আমাদের মোকাবিলা করতে হবে, সংগঠিত হতে হবে। আমাদের অনেক অনেক ধন্যবাদ দাদা। আমরা সময়ের অনেক পেছনে আছি, আমাদের আরও কয়েকটি সেগমেন্ট আছে। আমি আপনাদেরকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে কথা দিতে চাই এভাবেই যে স্বর্ণালী দিন জানি আসবে, আবার কেটে যাবে জীবনের সকল আধার। আমরা যেন প্রত্যেকটা মুহূর্তেই, যে দাদা বললেন, খুরশিদ ভাই আপনাকেও আজকে পেয়ে আমাদের আরও অনেক কথা জানার ছিল। আমি আপনাদের যারা সংগঠনের অন্যান্য কর্মকর্তারা আছেন, আমরা যেন ওনাদেরকে ডাকতে পারি, ওনাদের কথা শুনতে পারি। আজকে এই অংশটুকু থেকে বিদায় নেওয়ার আগে আমি তাদেরকে, বীর মুক্তিযোদ্ধা দুজনকে ফুল দিয়ে আমি আরো একটা মিনিট আমার বলতেন। এখানে আমার সহকর্মী বন্ধু সহযোদ্ধা বোন বলছে ইন্ডিয়ান আর্মির অবদানের কথা। আমি একটা বলে, আমার সাথে আমি যখন তহবিল থেকে মাইলাটের দূর জনতা থানাতে আসি, সেখানে আমার সাথে ছিলেন ক্যালকাটার একজন বাঙালি মেজর ইন্ডিয়ার। এক সময় ওনার পৈতৃভূমি ছিল সিলেটের দক্ষিণাংশে জলালপুর করে এক জায়গায়। তো তার খুব ইচ্ছা ছিল, শখ ছিল যে পিতৃভিটাটা দেখবে। সেই ইয়েতে আমাদের সাথে ছিল, কিন্তু দুর্ভাগ্য ওই আসার পরে আমরা ওই থানায় যখন উঠতে যাই, অসাবধানবশত ভদ্রলোক যেদিকে রাস্তার বাইরে হাইটে যায়, যখন একটা মাইল ছিল সেখানে, মাইলটা পাস হয়ে তার দুইটা পা চলে যায়। তো তার আর সিলেটে যাওয়া হয় নাই, তার পিতৃভিটাতেও দেখা হয় নাই। ভারতের সৈন্যরা যদি আমাদের সাথে যুদ্ধ না করত, অনেকে বলেন মুক্তিযোদ্ধারা যুদ্ধ, আমরা তো যুদ্ধ করছি ঠিকই, আমরা কতটুকু যুদ্ধ করেছি আমরা জানি। 9 মাসে 93,000 একটা সংগঠিত বাহিনীর সাথে আমার মতো মুক্তিযোদ্ধার ফাইট করে দেশ স্বাধীন করার কোনো অবকাশ ছিল না। যদি ভারত না থাকতো, তাহলে ওই রাজাকারের বাচ্চারা আরো কত মা বোনের ইজ্জত লুটত, কত জারদ সন্তানের জন্ম দিত আমার দেশে। সুতরাং আজকে যারা বাংলাদেশে আজকে ভারতের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, এই কুলাঙ্গারের দল, আপনারা অন্ততপক্ষে এর বিরুদ্ধে কথা বলার, প্রতিবাদ করার চেষ্টা করেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা। আমি প্রথমে ফুল এবং বই তুলে দিচ্ছি গাইবান্ধা সোসাইটি অফ আমেরিকার পক্ষ থেকে। ফুলের শুভেচ্ছা। খুরশিদ ভাই, আপনাদের কাছে আরও অনেক কিছু জানার ছিল, এই অনেক অনেক ধন্যবাদ, দীর্ঘজীবী হন আপনারা। আমি এই ফুলের শুভেচ্ছা
তুলে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধা সুব্রত সিংহ। অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু।